ওইখানেই মালতীর আত্মা এখনো কয়েদ হয়ে রয়েছে। এখানে আমি ছাড়া তো আর কেউ নেই। আর তাছাড়া এই ছাপ এলোই বা কিভাবে? লতা, লতা ছেড়ে দাও ওকে। আমার লতাকে নিয়ে যেও না, যেও না। আমি আছি, আমি তোর কাছেই আছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার 10। অ্যাডভেঞ্চার থেকে অকাল্ট, হরর থেকে থ্রিলার, চেনা অচেনা সব গল্প শুনুন শুধুমাত্র এই ঠিকানায়। আমাদের আজকের গল্প লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে পোড়া ডাইনির প্রতিশোধ। গল্প পাঠে আলাপন, অন্যান্য চরিত্রে ব্রতদীপ, প্রদীপ্তা, কৌশিক ও মৈত্রেয়ী। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, পোড়া ডাইনির প্রতিশোধ। স্নেহলতা, আমাদের কলকাতায় একটা মস্ত বাড়ি পড়ে রয়েছে। সেটাকে ওইভাবে ফেলে রাখার মধ্যে তো কোনো মাহাত্ম্য নেই, তাই না? তার চেয়ে বরং আমরা ওই কলকাতার বাড়িটা গিয়েই উঠি। চিন্তা করো না, পুরো বাড়িটা জুড়ে থাকা তো কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, এটুকু বলতে পারি একটা দিক রেনোভেট করিয়ে নেওয়া যাবে। আমি কয়েকজন লোককে খবর দিয়েছি। আরে বাবা, আমাদের পিতৃপুরুষের বনেদি বাড়ি ছিল ওটা। কি যে হলো জানি না, ওখানে কয়েকটা জেনারেশন পর থেকে আর কেউ থাকতেই চাইল না। ব্যাপারটা সত্যি মাথার উপর দিয়ে গেল, বিশ্বাস করো। না গো, আমি তোমার বাড়িতে বিয়ে হয়ে আসবার পর থেকেই ওই বাড়িটার সম্পর্কে অনেক কানাঘুষো শুনেছি। ওই বাড়িটার ব্যাপারে মানুষজন খুব একটা ভালো কথা কিন্তু বলে না কি ওখানে ডাইনি প্রেতাত্মা আছে তো, এই বলে তো সকলে। হ্যাঁ ঠিকই, এই কথাটাই কিন্তু বলে। এরপরেও কি আমাদের ওইখানে যাওয়াটা উচিত হবে বলে তোমার মনে হয়? আমার কিন্তু এই সিদ্ধান্তটা একেবারেই ঠিক লাগছে না। চলো না বিদেশে চলে যাই, আমাদের তো সব কিছু কমপ্লিট হয়েই গিয়েছে। কেবল ভিসাটা পেয়ে গেলেই আর কোনো চিন্তা নেই। আমরা ইউকেতে তো শিফট হয়ে যাবই, সে দুদিন আগে হোক বা পরে। তার আগে আবার কলকাতার ওই পুরনো ধসাপচা বাড়িটা এক্সপ্লোর করার কি আছে? স্নেহলতার কথাগুলোকে মনে মনে আওড়াতে থাকে পল্লব, কিন্তু এক অজানা শক্তি যেন তাকে ওই বাড়িটার দিকে টেনে নিয়ে যেতে থাকে। সে বারবার স্নেহলতার কথাগুলোর উপর আলোকপাত করবার চেষ্টা করে, কিন্তু কোথাও না কোথাও মনে হতে থাকে, না, একবার আমাকে সেখানে যেতেই হবে। জানি না কেন মনটা কেমন করছে, খালি মনে হচ্ছে কেউ একজন আমাকে আকর্ষণ করছে, নিজের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। সবটাই তো বুঝলাম লতা, কিন্তু জানি না কেন আমার মনটা ভীষণ ওখানে যাওয়ার জন্য ছটফট করছে। এরপরে সংসারে এমনভাবে জড়িয়ে যাব দুজনেই যে জীবনের আর কোনো কিছুই থাকবে না। সবই বয়সের ভারে ও কর্তব্যের তলায় চাপা পড়ে যাবে, শেষ হয়ে যাবে সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো। তার আগে ধরে নাও এটা আমাদের একটা অ্যাডভেঞ্চার ট্রিপ। চলোই না স্বামী স্ত্রীতে মিলে একবার ওই জায়গাটা এক্সপ্লোর করে আসি। স্নেহলতা পল্লবের মুখের উপর কোনো কথা বলতে চায় না। পল্লব কোনো কিছু ঠিক করে নিলে যে তার সিদ্ধান্ত আর বদলানো যায় না, এ বিষয় সম্পর্কে যথেষ্ট ভালোভাবেই ওয়াকিবহাল ছিল সে। তাই সে চুপচাপ এই সিদ্ধান্ত মেনে নিল। কলকাতায় যাওয়ার প্রস্তুতি নিল ওরা দুজনেই। লাগেজ গুছিয়ে সাসারাম থেকে তারা ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পল্লব কাজের সূত্রে সাসারামে পোস্টিং পেয়েছিল। সেইখানেই বেশ কয়েকদিন থাকবার পর তাদের ইংল্যান্ডে পাড়ি দেওয়ার কথা, আর সেটাও সারা জীবনের উদ্দেশ্যেই। কিন্তু মাঝে এই ঝটিকা সফরের ভূতটা পল্লবের মাথায় কেন চেপে বসল, এটা সে নিজেও জানত না। পল্লব তার স্ত্রী স্নেহলতাকে নিয়ে এগিয়ে চলল কলকাতার পথে। ট্রেন হাওড়া স্টেশনে এসে থামতেই তারা নেমে পড়ল। ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এসে ঠিকানা বলে ওরা ট্যাক্সি খুঁজছিল। হঠাৎই এক ট্যাক্সি ড্রাইভার পল্লবের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, ওই বাড়িটায় যাচ্ছেন তো? বড়ই ভয়ানক জায়গা, কিন্তু ওখানে যারা গেছে তারা কিন্তু কোনোদিন আর ফেরেনি। ওখানে কেউ থাকে না, কেউ না। ওখানে কারা আছে জানেন তো বাবু? হ্যাঁ, যাবেন না। আমরা কোথায় যাব না যাব তুমি বলার কে? তুমি গেলে চলো, নইলে এখানে আরো অনেক ট্যাক্সি আছে। ঠিক এমন সময়
অন্য আরেকজন ট্যাক্সি ড্রাইভার জোরে জোরে হর্ন দিতে শুরু করে। হর্নের শব্দ কানে যেতেই পল্লব আর স্নেহলতা চট করে সেই দিকে এগিয়ে যায়। ভাড়া নিয়ে কথাবার্তা মিটিয়ে ট্যাক্সিতে উঠে পল্লব বলল, দেখলে স্নেহলতা, লোকটা কি জঘন্য স্বভাবের। একে তো আমাকে ভয় দেখালো, তারপর আবার নিজের ট্যাক্সিতে আমাদের নিয়েও গেল না। লোকটা আমাকে আমাদের বসত বাড়ি সম্পর্কে কিসব কথা বলে যাচ্ছিল বলতো। একটা কথারও মাথা মুন্ডু কিছুই আন্দাজ করে উঠতে পারলাম না। ওই বাড়িটাই যে আমরা যাচ্ছি সেটা লোকটা জানলো কিভাবে? স্ট্রেঞ্জ, রিয়েলি ভেরি স্ট্রেঞ্জ। আমার তো সেটাই মনে হচ্ছে। লোকটার কথাবার্তা আমারও খুব অস্বাভাবিক লাগলো জানো। ও যে কীভাবে আমাদের থট রিডিং করে ফেললো সেটাই আন্দাজ করতে পারলাম না। এতকাল ধরে এত ধরনের লোক দেখে আসছে তো সেই সুবাদেই হয়তো মানুষকে চিনে গিয়েছে। আমি তো এমনিতেই আসতে চাইছিলাম না, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনতে রাজিই হচ্ছিলে না। এবার দেখলে তো ওই অপয়া বাড়িটার সম্পর্কে কেবল আমি একাই কথা বলছি না, কলকাতা শহরের অচেনা অজানা লোকের মধ্যেও ওই ভিটেটাকে নিয়ে একটা আলাদা রকমেরই ত্রাসের সৃষ্টি হয়েছে। সেটা দয়া করে মাথায় রেখো। ওই বাড়িতে গিয়ে যদি নতুন কোনো উৎপাত হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। দেখো, সত্যি কথা বলতে কি, ভূত প্রেতে আমার বড্ড ভয়। তোমার ওই মোটা মোটা জ্ঞানের বইগুলো কোনোভাবেই ওই সমস্যার সমাধান করতে পারবে না, এটা মনে রেখো। সমাধান করতে পারে একমাত্র তান্ত্রিক। সে নিশ্চিত কলকাতায় পেয়ে যাব, কিন্তু কেন? শুধু শুধু এইসব সমস্যা কাঁধে তুলে নেব কেন? যাক, এসব কথা বাদ দাও তো, আমরা অন্য কিছু নিয়ে বরং কথা বলি। চলো। এই ড্রাইভার, তাড়াতাড়ি করে হরিশ লেনের দিকে গাড়িটা ঘুরিয়ে নাও তো। সাউথ কলকাতার মতন জনবহুল জায়গাতে হচ্ছে এরকম ভুতুরে বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, তাও আবার এই একবিংশ শতাব্দীর বুকে। সেটাই বা কম কি? তাই তো স্নেহলতা? স্নেহলতা পল্লবের কথার কোনো উত্তর দেয় না। গাড়ি নিজের ছন্দে এগিয়ে যেতে থাকে। সেদিন সকালবেলা থেকেই বেশ জোরালো রকমের ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। বর্ষার সময় এর থেকে বেশি কী বা উপভোগ্য হতে পারে। বৃষ্টির রেশটা ক্রমে বাড়তে শুরু করলো, সাথে সাথেই অস্থিরতা বাড়িয়ে তুলল বাজের শব্দ। গাড়িটাও নিজের ছন্দে এগোতে এগোতে থামল হরিশ লেনের ওই পুরনো ভিটের সামনে। বাড়ির সামনে দাঁড়ানোর সাথে সাথেই স্নেহলতার চোখ পড়ল দোতলার দিকে। মনে হলো যেন সেইখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। কালো পোশাকে ঢাকা কোনো মহিলাকে সে নিশ্চিত দেখেছিল, কিন্তু নিমেষের মধ্যেই কোথায় যেন হারিয়ে গেল ওই চেহারাটা। আর ঠিক সেই সময়ই একটা কালো কাকের অর্ধমৃত শরীরটা ডানা ঝাপটাতে ঝাপটাতে এসে পড়ল ওদের ট্যাক্সির ওপর। কাঁচের বেশ কিছুটা অংশেও চিড় ধরে গেল। স্নেহলতা আতঙ্কে চিৎকার করে উঠল, ও কি বলল? ওটা এখানে এলো কোথা থেকে? বাড়ির পাঁচিলে বসে সারি সারি কালো কাকের দল। বাড়িটার বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে এসে তারা ক্রমাগত উঠছে। কাকা শব্দে কান পাতা দেয়। পল্লব বিষয়টা দেখা মাত্রই চমকে উঠল। সত্যি তো, এই বাড়িতে থাকা এক প্রকার অসম্ভব। আচ্ছা দাঁড়াও, আমি মিস্টার ভাদুরীকে ডেকে পাঠিয়েছি, উনি এক্ষুনি এসে পড়বেন। এদিকটা মনে হচ্ছে বাড়ির পেছন দিকটা, মানে যে দিকটা একেবারে কেউ আসে না। তাই জায়গাটাকে দেখতেই মনের মধ্যে আতঙ্ক জাগছে। ওই দেখো, বলতে বলতে মিস্টার ভাদুরী এসে পড়েছেন। তাদের সামনেই লাল রঙের একটা দামি বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ালো। পল্লব ট্যাক্সির ভাড়া মিটিয়ে সেই লাল গাড়ির সামনে এগিয়ে গেল। সেইখান থেকে সুটেড বুটেড হয়ে একজন লোক নেমে এলো। লোকটির মাথায় চুল নেই বললেই চলে। ওই ছিপছিপে চেহারার মধ্যে যে বিশেষ আভিজাত্য নেই সেটাও আন্দাজ করাই যায়। কেবল ক্লায়েন্ট মিটের জন্যেই যে এত আঁটো সাঁটো সাজের ঘন ঘটা সেটা তার চলন বলনের মাধ্যমেই পরিষ্কার হয়ে যাচ্ছিল। তিনি সামনে এসে পল্লবের দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, হ্যালো স্যার, আপনার ডাকে না এসে পারলাম না, তাই এই দুর্যোগের মধ্যেও আমাকে আসতেই হলো। ও, ম্যাডামও সাথেই রয়েছেন দেখছি। গ্রেট, আসুন আসুন। এদিকটা কেন দাঁড়ালেন? অবশ্য আমার ড্রাইভারটাও একই ভুল করে। আসলে এদিকটায় অনেক কাল আগে না বাড়ির এন্ট্রান্স ছিল,
কিন্তু যত্নের অভাবে এদিকটা একেবারেই ধরাশায়ী হয়ে গিয়েছে আর কি। তা আপনাদের থাকার জায়গা অন্যদিকে, এটাকে এখন বর্তমানে পিছনের দিক বানিয়ে দেওয়া হয়েছে। আমি যে দিকটায় রিনোভেট করিয়েছি সেটা সামনের দিকে রয়েছে, ওখানেই আপনারা থাকবেন। বুঝতেই পারছেন, বহু পুরনো দিনের বাড়ি তো। বাড়ির পুরো সম্পত্তিটা আমার নামে রয়েছে তো? না না, মানে পুরো সম্পত্তি আপনার নামে নেই। বিশেষ করে বাড়ির এই দিকটার সম্পত্তি কোনো এক অজ্ঞাত পরিচয় মেয়ের নামেই রয়েছে। বিশ্বাস করুন, পুলিশের খাতায় কিংবা অন্য কোনো রেকর্ডেই তার কোনো নাম নেই। সে যে আসলে কে, এসবের কোনো কিছুই জানা যায়নি। যাকে সেসব বাদ দিন, আমরা ঠিকই আপনার নামে করিয়ে নেওয়ার ব্যবস্থা করব। আসলে কি জানেন তো, যে কজন উকিলকে ওই দিকের প্রপার্টির বিষয়টি দেখাবার জন্য বলা হয়েছিল, তাদের প্রত্যেকের সাথেই কিছু না কিছু অঘটন ঠিকই ঘটেছে। হয় তারা মারা গিয়েছে, না হলে নিখোঁজ হয়ে গিয়েছে, অথবা এত বেশি ভয় পেয়েছে যে তাদের পাগলা গারদে পাঠাতে হয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এখনো পর্যন্ত ওদিকের প্রপার্টি সাবমিটের জন্য এরকম 8 জন উকিলকে নিযুক্ত করা হয়েছিল, প্রত্যেকেই ব্যর্থ। মাই গড, আপনি আপনি বলছেন কি? এমনটাও কি কখনো সম্ভব? পল্লব, এর পরেও তুমি এই বাড়িতে থাকতে চাইছো? এর পরেও তোমার মনে হচ্ছে আমাদের এই বাড়িতে থাকা উচিত? সরি, আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। তুমি খামোখা বিষয়গুলোকে নিয়ে ভাবছো, যে যা করছে করুক না। তবে এই কথা সত্যি, একসঙ্গে এতগুলো উকিলের হলোটা কি? কোনো কিছু তো স্বাভাবিক নয়। আমরা বরং এখানে কদিন থেকে তারপরে এই গোটা প্রপার্টিটা একটা 5 স্টার হোটেলকে দিয়ে যাব, সেটা বরং ভালো হবে। কি বলুন মিস্টার ভাদুরী? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার কোনো আপত্তি নেই। আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই করুন। আফটার অল এটা তো আপনারই প্রপার্টি, তাই না? পল্লব ঘাড় নাড়ল। এরপর ওরা এসে পৌঁছলো বাড়ির ভেতরে। স্নেহলতা ঘুরে ঘুরে বাড়ির বিভিন্ন জায়গা দেখতে থাকলো। ওদের থাকার জন্য 3টে ঘরকে রিনোভেট করা হয়েছিল। এছাড়াও বাড়ির একটা ব্যালকনি ছিল। স্নেহলতা বারান্দা থেকে রাস্তার দিকে তাকিয়ে রইল, আর পল্লব মিস্টার ভাদুরীর সাথে কাগজপত্র নিয়ে কিছু জরুরি কথা সেরে ফেলতে লাগলো। এমন সময় একটা কালো কাক ঠিক স্নেহলতার মুখের সামনে উড়ে এসে বসল। কারেন্টের তারের উপর বসতেই তারটা দুলতে শুরু করলো। বিশ্রীভাবে দুলতে থাকার কারণে পাশের তারটির সঙ্গে লেগে যেতেই শর্ট সার্কিট হয়ে যাওয়ার উপক্রম হলো, আর হঠাৎই কাকটা বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে গেল। কাকটির মৃত শরীরটার দিকে একবার তাকাতেই স্নেহলতা ভয়ে চমকে উঠল। কাকটা পুড়ে একেবারে কালো হয়ে গিয়েছিল। আর ঠিক সেই সময় বাড়ির পেছন দিকের একটা জানলা থেকে ভেসে এলো এক অট্টহাসির শব্দ। একটা দমকা হাওয়ার রেশ ওই হাসিটার সাথেই এগিয়ে আসতে থাকলো স্নেহলতার দিকে। আর তারপরেই তার কানে কানে বলে গেল, এখানে কেন এসেছিস? এখানে যে আসা মানা, একেবারে মানা। বলে গেলি নাকি? কিরে, তোরা এসেছিস এখানে নিজের মর্জিতে, কিন্তু যাবি আমার মর্জিতে, বুঝলি? শুধু আমার মর্জিতে। স্নেহলতা ভয়ে থরথর করে কাঁপছে। এমন সময় পল্লব এসে স্নেহলতার কাঁধে হাত রাখতেই ভীষণ চমকে সে পা পিছলে বারান্দা থেকে নিচে পড়েই যাচ্ছিল। কোনো ক্রমে পল্লব তাকে ধরে ফেলল। কি হলো তোমার? আরেকটু হলেই তো তুমি বারান্দা থেকে নিচে পড়ে যেতে। ভয়ে স্নেহলতার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে নিচের দিকে তাকিয়ে কাকটাকে দেখতে গেল। অদ্ভুত, সেখানে কিছুই পড়ে নেই। সাথে সাথে ও পল্লবকে জড়িয়ে ধরে বলল, এখানে এখানে কিছু একটা আছে পল্লব। সামথিং ইজ হিয়ার। আমি তোমাকে বলছি, শোনো, আমি আমি একটু আগেই এক মহিলার কর্কশ কণ্ঠের আওয়াজ শুনেছি। বিশ্বাস করো, আমি সত্যি শুনেছি। সে এসে আমার কানে কানে বলে দিয়ে গেছে, ওইখানে ওইখানে নিশ্চিত কিছু একটা আছে।
এক্ষুনি আমার চোখের সামনে একটা একটা কাক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুড়ে মারা গেছিল, ঠিক ঠিক এইখানেই পড়েছিল, কিন্তু দেখো ওটা ওটা হ্যাঁ এখন আর নেই। ওসব তোমার মনের ভুল স্নেহলতা। আসলে এতটা দূরে জার্নি করে এসেছো, তারপর আবার এখানকার সেই পুরনো অতীতের কথা নানান লোকের মুখ থেকে শুনেছো, এমনকি এক্ষুনি এই যে মিস্টার ভাদুরীর মুখেও তো শুনলে। বলো, কাজেই এসবের প্রভাব মনের উপরে পড়তেই পারে, এতে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। আমি একটা কাজের মেয়েকে সবসময়ের জন্য এখানে কাজ করতে বলেছি, ও এসে পড়বে এক্ষুনি। এত দুশ্চিন্তা তুমি করো না। পল্লব স্নেহলতাকে ধীরে ধীরে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দিল। পল্লবের কথাগুলো শুনেও স্নেহলতার একটুও বিশ্বাস হচ্ছিল না, কারণ সে জানত সে যা দেখেছে তা কোনোভাবেই ভুল হতে পারে না। এইসবের আড়ালে লুকিয়ে রয়েছে এক নিদারুণ সত্য, আর সেটা যে তাদের শেষ করবার উদ্দেশ্যে নিজের কাছে ডেকে পাঠিয়েছে এ বিষয়ে সে একেবারেই নিশ্চিত হয়ে গিয়েছিল। স্নেহলতা কিছুতেই সেখানে একা থাকবার জন্য রাজি হলো না। সে পল্লবকে বলল, পল্লব পল্লব প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকতে পারবো না, আমার ভীষণ ভয় করছে। এরপরে তো তুমি অফিস চলে যাবে, বলো তখন আমার অবস্থা কি হবে একবারও ভেবে দেখেছো? পাগলের মতন ভয় করবে আমার। এরপরে যদি কিছু একটা ঘটে তখন আমি নিজেকে রক্ষা করব কিভাবে? না 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 না, এটা হতে পারে না, কিছুতেই না। তুমি হয় আমাকে এখান থেকে নিয়ে চলো, না হলে তুমি ওয়ার্ক ফ্রম হোম করো। আমি আমি কিছুতেই এখানে একা থাকতে পারবো না, কিছুতেই না। তুমি যে কেন এত ভয় পাচ্ছ লতা, এখানে এমন কিছুই নেই কিন্তু। আর তাছাড়া এদিকে তো নতুন করে সবকিছু তৈরি করা হয়েছে। মিস্টার ভাদুরীরা তো এতদিন ধরে এখানে কাজ করেছেন, কোনো মিস্ত্রির সঙ্গেও তো কিছু ঘটেনি। ওই উকিলগুলোর কথা ছেড়ে দাও, ওইসব ভুয়ো কথা। আসলে এই বাড়িটা ছিনিয়ে উকিলগুলো ব্যবসায়ীদের টেন্ডার পাইয়ে দিতে চাইছে। এসব তুমি বুঝবে না। ওরা চাইছে ভূতের ভয় আমরা আমাদের এই পৈতৃক প্রপার্টিটা ছেড়ে দিই, আর সব টাকা ওরা পেয়ে যায়। অন্য কাউকে বিক্রি করে প্রচুর টাকা পাওয়ার লোভেই এসব করছে ওরা। এটা কিভাবে হতে পারে? একজনের পক্ষে এই কাজ করা সম্ভব? সকলেই কিছু না কিছু কারণে এই বাড়ির কাজ ছেড়ে চলে গেল। না, আমি কোনো কিছুই বিশ্বাস করতে পারছি না। এসবের সাথে নিশ্চয়ই আরো বড় ধরনের কোনো রহস্য জড়িয়ে রয়েছে। যে করেই হোক আমাকে এই পুরো রহস্যটা জানতেই হবে। এই বাড়ি, টাকা পয়সা কিচ্ছু চাই না আমার, কিছু না। আমাদের যা আছে হতেই হবে। পল্লবকে যে করেই হোক রাজি করিয়ে বিদেশে চলে যেতে হবে। এখানকার সব পাট গুছিয়ে বেরিয়ে যেতে হবে, নাহলে নাহলে প্রাণে মারা পড়বো আমরা। আজকে আমি যা যা দেখেছি সেগুলো সেগুলো কিছুতেই আমার মনের ভুল হতে পারে না, কিছুতেই না। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল। হ্যাঁ হ্যাঁ, সি ইউ অ্যাট অফিস। লতা শোনো, আজকে একটা জরুরি মিটিং পড়ে গিয়েছে, আমাকে আজকে রাতটা অফিসেই থাকতে হবে। আমি বাড়িতে ফিরতে পারবো না, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি জানি এই অবস্থায় তোমাকে এভাবে ফেলে যাওয়াটা ভারী অন্যায় হচ্ছে, কিন্তু তুমি কিছু চিন্তা করো না। রাতের খাবার আমি অনলাইনে আনিয়ে দেবো। এই ঘরের বাইরে তোমাকে পা রাখতেও হবে না। ও দেখো, অ্যাটাচ বাথরুমও রয়েছে, সুতরাং তুমি এখানে দিব্যি ভালো থাকবে, ডোন্ট ওয়ারি। আর রইল বাকি আমার ফেরার কথা, আমি কাল ভোরের দিকে ফিরে যাব। আর তার আগেও যদি সম্ভব হয় তাহলে সেটাও ফিরে যেতেই পারি। তুমি একেবারেই ঘাবড়িও না, ঠিক আছে? স্নেহলতা নির্বাকের মতো পল্লবের মুখের দিকে তাকিয়ে রইল। অর্থের কাছে যে স্ত্রীর অস্তিত্ব হেরে যায় সেটা দেখেই অবাক হয়ে যাচ্ছিল সে। তার ডান চোখের কোণা ঘেঁষে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আর প্রতিবারের মতোই এবারেও সেটা পল্লবের নজরে পড়ল না। এরপর পল্লব অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে গেল। আর বাড়িটা যেন একা স্নেহলতাকে গিলে খেতে আসছিল। সে যেদিকেই তাকাচ্ছিল সেদিকেই জমাট বাঁধছিল অন্ধকার। এসবের থেকে দূরে থাকা যতটা সহজ বলে মনে করেছিল স্নেহলতা, ঠিক তার উল্টোটা হলো।
দুপুরের দিকেই হঠাৎই কারেন্ট চলে গেল। অথচ আকাশ মেঘলা থাকায় আর বৃষ্টি পড়ায় মনে হচ্ছিল যেন সন্ধ্যা হয়। এমতাবস্থায় টেবিলের ডেস্কের ভেতর থেকে দুটো বড় মোমবাতি বের করে তাতে আগুন ধরালো সে। তারপরে সেই দুটোকে টেবিলের ওপরে রাখল। ঘরটা মোটামুটি ভালোভাবেই আলোকিত হয়ে উঠছিল। স্নেহলতা একটা গল্পের বই নিয়ে টেবিলের কাছে চেয়ারটা টেনে নিয়ে বসল। আজকে পেটে বেশ ভরা ভরা লাগছে। যদি খিদে পায় তখন নয় অনলাইনে কিছু একটা আনিয়ে নেব। ইস, বৃষ্টিটা পড়েই চলেছে। এটা কলকাতা, মনে হচ্ছে যেন মিজোরামে বসে রয়েছি। বিদ্যুতের ঝলকানিও শেষ হওয়ার নামই নিচ্ছে না। কি যে করি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। এইসব 7 মাস ভাবতে ভাবতেই বইটায় মন দিল সে। এমন সময় দেখল বারান্দার দরজাটা খুলে গেল। এ কি, আমি তো ভালো করে দরজাটা ছিটকিনি দিয়ে বন্ধ করে এসেছিলাম। এই হয়েছে এক দরজা, কোথায় কোথায় খুলে যাবে। এত টাকা নিয়ে নাকি এটা রিনোভেট করেছে। দেখে তো মনে হচ্ছে না যে রিনোভেট করানো হয়েছে। সবই আজে বাজে। আবার আমাকে ওই দিকে যেতে হবে। ওই বারান্দাটা দিয়েই তো বাড়ির শেষ দিকের অংশটা দেখতে পাওয়া যায়। ভেবেছিলাম আজকে অন্তত আর ওই মুখ হব না, কিন্তু এখন তো দেখছি না গেলেই নয়। বৃষ্টির জলে বারান্দাটা এমনিই থই থই করছে। এই শেষবার, আর আমি দরজা বন্ধ করতে যাব না, যা হয় হোক। এই বলেই স্নেহলতা বারান্দার দিকে এগিয়ে গেল। তারপরে বারান্দায় এসে দেখল দরজাটা খোলা। দরজার হাতলে কালো দাগ নজরে পড়তেই সে চমকে উঠল। আরে, এটা তো কারোর আঙুলের ছাপ বলে মনে হচ্ছে, কিন্তু এখানে এই ছাপ কিভাবে আসতে পারে? এখানে আমি ছাড়া তো আর কেউ নেই। আর তাছাড়া এই ছাপ এলোই বা কিভাবে? তবে কি, না না, তা তো কিছুতেই সম্ভব নয়। স্নেহলতা নিজের মনে মনে ভাবতে ভাবতে দরজাটা পুনরায় ভেতর থেকে বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে ঢুকে এলো। দরজার সাথে লাগোয়া পর্দাটাও টেনে দিল। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। বারবার করে ওদিকে চোখ যাবে না। পর্দা ফেলা থাকলে আর কোনো অসুবিধেও হবে না। এই বেশ ভালো। উফ, কি করে যে এই সময়টুকু যাবে। একটু যে বাইরে বেরিয়ে কোনো একটা রেস্তোরাঁয় বসে সময়টা কাটিয়ে দেব, সেটাও তো করতে পারবো না। যা বৃষ্টি। একটাই তো গাড়ি ছিল, সেটাও পল্লব নিয়ে অফিসে বেরিয়ে গেছে। যাকে, একটা দিনের তো ব্যাপার। আজকের দিনটা যে করেই হোক কাটিয়ে ফেলবো। স্নেহলতা ভিতরের দিকে পা বাড়াতেই তার দমটা বন্ধ হয়ে আসতে লাগলো। সে দেখল কালো পায়ের ছাপ। পায়ের ছাপগুলো বিক্ষিপ্তভাবে এদিক ওদিকে ছড়ানো ছেটানো অবস্থায় রয়েছে। অর্থাৎ কেউ এই ঘরের একদিক থেকে আরেক দিকে গেছে। তার গলা দিয়ে আওয়াজ বেরোতে চাইল না। এমন সময় তার মনে হলো কোনো একটা ছায়া মূর্তি পর্দার আড়াল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। স্নেহলতা সেদিকে এগোনোর সাহস পেল না। কে ওখানে দাঁড়িয়ে? কি হলো? কে রয়েছে এখানে? আমি জিজ্ঞাসা করছি তো, কে রয়েছে ওখানে? আমার কথার কোনো জবাব দিচ্ছ না কেন? কে রয়েছে ওখানে? কে? কথাগুলো জিজ্ঞেস করবার সাথে সাথেই ঘরের জ্বলন্ত মোমবাতির শিখাগুলো দপদপ করে কাঁপতে শুরু করলো। ঘরের মধ্যে এক ফোঁটা হাওয়ার লেশ নেই, অথচ মোমবাতির শিখাগুলো দপদপ করে কাঁপছে। কি হচ্ছে এসব?
আমি তো কিছু বুঝতে পারছি না। না না না। ঘরের মধ্যে হঠাৎ করেই জোরে জোরে কোনো মহিলার আর্ত চিৎকারের শব্দ ছড়িয়ে পড়তে লাগলো। কখনো সেটি স্নেহলতার কানের একদম পাশ ঘেঁষে বেরিয়ে গেল, আবার কখনো বা মনে হলো কেউ যেন তার খুব কাছে এসে দাঁড়িয়েছে, কিন্তু তাকে চাক্ষুষ দেখতে পেল না সে। কে আছে? কে আছে এখানে? দরদর করে সে ঘামতে শুরু করলো, অথচ কোথাও কোনো সারা শব্দ নেই। মোমবাতির শিখার কম্পনও তখন থেমে গিয়েছে। হঠাৎ করে আবারও একটা দমকা হাওয়া সজোরে এসে আঘাত করলো তাকে। মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে গেল স্নেহলতা। সামনের দিকে তাকাতেই দেখল দুটো পুরা পা নিয়ে কেউ যেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে। উপরের দিকে তাকানোর সাহস না হলেও ধীরে ধীরে দৃষ্টিটাকে ওপরের দিকে করতে গিয়ে সে দেখতে পেল শরীরের উপরের অংশটা সেখানে নেই, অথচ পুরা পা দুটো শূন্যে ফেসে দ্রুত এগিয়ে আসতে থাকলো তার দিকে। এরই সাথে ছড়িয়ে পড়তে শুরু করলো প্রবল অট্টহাসির শব্দ। আমি আছি, আমি তোর কাছেই আছি, তুই যা দেখেছিস সেগুলো একটাও মিথ্যে নয়। কে তুমি? আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমার মনে হচ্ছে কেউ ওখানে রয়েছে। কে রয়েছো? বাইরে এসো বলছি, বাইরে এসো। দেখো, আমাকে তুমি এভাবে ভয় দেখাতে পারবে না, কিছুতেই না। তোরা কি ভেবেছিস এই বাড়িটাকে চিনিয়ে নিবি আমার থেকে? শুনে রাখ, এই বাড়ি আমার। এই বাড়িতে আমিও সংসার সাজানোর স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার সেই স্বপ্ন কোনোদিন পূর্ণ হয়নি। ইচ্ছে করে শেষ করে ফেলা হয়েছিল আমাকে। আর তুই ভাবছিস আমি তোকে সুখে শান্তিতে আমারই বাড়িতে সংসার করতে দেব? কোনোদিনও না, কখনো না। এরপরেই ঘরের আসবাবপত্রগুলো এদিক ওদিক সরে যেতে থাকলো। চোখের সামনে মোমবাতিগুলো হাওয়ায় ভাসতে শুরু করলো। বন্ধ হয়ে থাকা দরজা জানলার কপাটগুলো নিজেদের মতো এদিক ওদিক আছড়ে পড়তে শুরু করলো। স্নেহলতা এসব সহ্য করতে পারল না, সে জ্ঞান হারিয়ে ফেলল। সময়টা কিভাবে পেরিয়ে গেছে কারোর কোনো হুঁশ নেই। পল্লব নিজের কাজ সেরে ভেতর দিকে বাড়িতে ফিরে এলো। এসে হাজারবার কলিং বেল টেপার পরেও যখন কোনো সারা শব্দ পেল না, তখন বাধ্য হয়ে দরজাটা ভেঙে ভেতরে ঢুকতেই সে দেখল স্নেহলতা মেঝের ওপর অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। মুখে কোনো সারা শব্দ নেই। কি হয়েছে তোমার? কি হলো স্নেহলতা? চোখ লক্ষ্মীটি, কি হয়েছে তোমার? স্নেহলতার চোখে মুখে জল দিতে শুরু করলো পল্লব। কিছুক্ষণ বাদেই তার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে আসবার সাথে সাথেই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে গোটা ঘরটা দেখতে শুরু করলো। এগুলো আবার স্বাভাবিক হয়ে গেল কিভাবে? এগুলো তো সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। পল্লব সে এসেছিল, বিশ্বাস করো, সে এসেছিল। দুটো পোড়া পা। এর বাইরে আমি কিছু দেখতে পারিনি। আমি জানি না কে এসে কি চায়। সে বারবার শুধু একটাই কথা বলে যাচ্ছিল যে এই বাড়ি আমার, এই বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না। আমি কাউকে থাকতে দেব না, কোনো মতেই না, কিছুতেই না। পল্লব, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। দেখছো তো আমার অবস্থা। আচ্ছা, এখনো কি তোমার মনে হচ্ছে যে আমি মজা করছি?
আমি কিছু খাইনি, আর সেজন্যই হয়তো আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। ও আমাকে ওয়ার্নিং দিয়ে গেছে, বললো এবারে কিছু করেনি মানে তো এই নয় বলো যে সে প্রতিবারই আমাকে ছেড়ে দেবে। ও আমাকে মেরে ফেলবে বললো, ট্রাস্ট মি, মেরে ফেলবে আমাকে। আমি শেষ হয়ে যাব। এটাই কি চাও তুমি? লতা, শান্ত হও, শান্ত হও, শান্ত হও তুমি। আমি 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 এসে গেছি তো। আচ্ছা বেশ, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যাওয়ার বন্দোবস্ত করছি। এবার তুমি এখান থেকে ওঠো তো দেখি। হ্যাঁ, এসো, এদিকে এসো। চলো, খাটের উপরে বসবে, চলো বসো। কি অবস্থা তোমার? হ্যাঁ। পল্লব স্নেহলতাকে ধীরে ধীরে নিয়ে গিয়ে খাটের উপরে বসালো। এরপর অনলাইনে খাবার আনিয়ে দুজনে খেয়ে নিল। আমি আজকে আর অফিস যাব না, 3 দিনের ছুটি নিয়ে এসেছি। এবার থেকে এখানেই থাকবো, তোমার সঙ্গে সময় কাটাবো। আমি তোমার সঙ্গে থাকলে সব কিছুই হতো না। মনে হচ্ছে তোমার অ্যাংজাইটিটা বেড়েছে, সেসবের থেকে এই সমস্যা শুরু হয়েছে। তুমি এসব নিয়ে বেশি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, দেখতে দেখতে রাত হয়ে গেল। আর সেদিন রাতে পল্লবের সাথে যা ঘটল তা তার পক্ষে আমৃত্যু ভোলা সম্ভব নয়। স্টাডি রুম থেকে বেরিয়ে এসে পল্লব বিছানায় পিঠটা ঠেকিয়েছে। এমন সময় ঘরের আলোটা নিভে গেল। পল্লব নিজের পাশে থাকা টেবিল ল্যাম্পটা জ্বালানোর সাথে সাথেই দেখল স্নেহলতা অর্ধনগ্ন অবস্থায় খাটের উপরে বসে রয়েছে। এরপরে সে পল্লবকে কিছু না জানিয়েই উঠে বসল তার কোমরের ওপর। তারপর বলল, তোমার শরীরটাকে আজ আমি নিজের করে পেতে চাই পল্লব। আমার থেকে দূরে সরে থেকো না। আমি কবে থেকে এরকম একটা রাতের প্রতীক্ষায় ছিলাম বলো তো? এসো এসো আমার কাছে, আমি তোমাকে নিজের কাছে ডাকছি। এরপরেও তোমার আমার প্রতি বিশ্বাস হচ্ছে না? তোমার দুটো হাত দিয়ে আমার সারা শরীরটা ছুঁয়ে দাও পল্লব। কি হলো, তুমি বুঝতে পারছো না? আমি তোমার হতে চাই, শুধু তোমার। স্নেহলতাকে খুবই লাস্যময় দেখাচ্ছিল। তার ওই মোহময়ী রূপের থেকে দুটো চোখ সরাতে পারছিল না পল্লব। এমন সময় আবারও বাইরে মেঘের গর্জন শুরু হলো। সবকিছু ভুলে গেল সে। জড়িয়ে ধরল স্নেহলতার নগ্ন শরীরটাকে। তুমুল চিৎকারের শব্দে ভেসে যাচ্ছিল গোটা বাড়ি। আর ঠিক সেই সময় হঠাৎ করে পল্লবের চোখ পড়ল স্নেহলতার বুকের দিকে। তার শরীরটা হঠাৎই পুড়ে কালো হয়ে গেছে। মরার মতন শক্ত কোনো শরীর বসে রয়েছে পল্লবের দৃঢ় পৌরশ্চিহ্নের ওপর। এরপর মুখের দিকে তাকাতেই তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। সে দেখল একটা বিভৎস কালো পোড়া চেহারা তার দিকে তাকিয়ে রয়েছে। শরীর থেকে লাল মাংসের টুকরো গলে গলে পড়ছে। আর সেই নারী মূর্তি উন্মত্তের মতো পেতে চাইছে তাকে। কি হলো বলো, কাছে এসো আমার। আমি তো তোমারই হয়ে যেতে চাই চিরকালের জন্য। আমাকে নিজের করে নাও। কাছে এসো বললো, এসো এসো আমার কাছে এসো। এমন সময় পল্লব ধাক্কা মেরে ফেলে দিল ওই নারী মূর্তিকে। আর সাথে সাথেই সেই নারী মূর্তি শূন্যে অদৃশ্য হয়ে গেল। মনে হলো যেন তার করা আঘাতের মধ্যে দিয়েই ওই নারী মূর্তির পুরো শরীরটা ছাইয়ের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিলিয়ে গেল। একটা অট্টহাসি যেন তালা ধরিয়ে দিচ্ছে তার কান। এখনো সময় আছে, বাঁচতে চাস তো পালিয়ে যা, চলে যা এখান থেকে।
আমি তোদের মেরে ফেলবো। এই বাড়ি আমার, শুধু আমার। এখানে কাউকে থাকতে দেবো না আমি। এর আগে যারা যারা এখানে এসেছে তাদের সব কটাকে আমি নিজে হাতে শেষ করেছি। আর এবার তোদের পালা। পল্লব বিছানা থেকে উঠেই ঘরের দরজাটা ঠেলে বাইরে বেরোনোর চেষ্টা করতে লাগলো। দেখলো তার পা দুটো যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। সে কিছুতেই দরজা অবধি পৌঁছতে পারল না। এমন সময় তার মনে পড়ল যে পাশের ঘরে স্নেহলতা ঘুমোচ্ছে। এ কথা মনে পড়তেই সে নিজের সর্বশক্তি প্রয়োগ করে বাইরে বেরিয়ে স্নেহলতার ঘরের সামনে এসে দাঁড়ালো। সে দেখল স্নেহলতার দেহটা শূন্যে ভেসে রয়েছে, আর বাদবাকি ঘরের মধ্যে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনের মাঝে খাটের উপরে বসে রয়েছে এক পোড়া নারী দেহ। আগুন যেন তার শরীর স্পর্শ করে আরো বেশি করে ছড়িয়ে পড়ছে এদিক ওদিক। তার চুলগুলো হাওয়ায় উড়ছে। সে পল্লবের উদ্দেশ্যে বলে উঠল, যেখানে আমি সংসার করতে পারিনি, আমায় শেষ হয়ে যেতে হলো, সেখানে তোরা সুখে শান্তিতে থাকবি কি করে? আমায় যতটা কষ্ট সহ্য করতে হয়েছে তার 10 গুণ কষ্ট তোদের পেতে হবে। হ্যাঁ, তোদের পেতেই হবে। লতা, লতা ছেড়ে দাও ওকে। আমার লতাকে নিয়ে যেও না, যেও না। হঠাৎই সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু মেঝেতে পড়ে থাকে কেবল স্নেহলতার হাতের বালাটা। সেটাকে বুকে জড়িয়ে ধরে অকাতরে কাঁদতে শুরু করলো পল্লব। না, লতাকে ছেড়ে দাও। আমি ওকে ভীষণ ভালোবাসি। ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। লতা, লতা ফিরে এসো। লতা প্লিজ, ফিরে এসো লতা প্লিজ। বুক ফাটা আর্তনাদে ভেঙে পড়ে পল্লব। উদ্ভ্রান্তের মতো খালি পায়ে রাস্তায় বেরিয়ে পড়ে একটা ছুটন্ত লরির দিকে এগিয়ে যায় সে। এমন সময় কেউ তার হাত দুটো ধরে নিজের দিকে টেনে নিল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলতো? মরতে চাচ্ছিলি কেন? কি হয়েছে তোর? লোকটির মুখের দিকে তাকালো পল্লব। দেখল তিনি একজন সাধক। তারপর জ্ঞান হারিয়ে তার বুকে লুটিয়ে পড়ল পল্লব। এই অবস্থা দেখে সাধক তাকে তার নিজের ডেরায় নিয়ে গেলেন। অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে এলো পল্লবের। আমি কোথায়? লতা, লতা তুমি কোথায়? তোমাকে আমি বাঁচাতে পারলাম না লতা। কেন আমি তোমার কথা বিশ্বাস করিনি? আমি খুব ভুল করেছি লতা, আমি খুব ভুল করেছি। কি হয়েছে তোর? কিরে বল, বল কি হয়েছে বল। পল্লব রাতে দেখা ওই বিভীষিকার কথা জানাতে থাকে সাধককে। সবটা শুনে তিনি চোখ বন্ধ করে ধ্যান করতে থাকেন। কিছুক্ষণ পরে তিনি চোখ খুলে বললেন, এই পাপ তোদের বংশের। তোদের পূর্বপুরুষদের মধ্যে থেকেই কেউ একজন এই পাপ কাজ করেছিল, আর সেই পাপের শাস্তি তোদের ভোগ করতে হচ্ছে। ও চায় না তোরা কেউ জীবিত থাকিস। সেই কারণেই যারা ওখানে ছিল তারা সবাই মারা গেছে। কিন্তু কি ঘটেছিল? এমন কি পাপ করেছিল আমার পূর্বপুরুষ? তোদের বংশের একজন বিবাহিত লোক এক ডাইনির সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলেছিল, তার সাথে সহবাস করেছিল। সে লোক যখন মারা যায় তখন সেই ডাইনির পেটে ছিল তোদের বংশেরই সন্তান। একদিন ওই ডাইনিকে পোয়াতি অবস্থায় কাঁচা মাংস খেতে দেখে সে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। নিজের স্ত্রীর মৃত্যু নিজের চোখের সামনে দেখেছিল ওই ব্যক্তি। ওই ডাইনি সেই লোকের স্ত্রীকে শেষ করে দিয়ে তার শরীর থেকেই খুবলে খুবলে মাংস ভক্ষণ করছিল।
এই দৃশ্য দেখবার পরে সেই ব্যক্তি পাগল হয়ে যায়, রাগে ক্ষোভে ফেটে পড়ে। কারণ ওই মেয়ে মানে মালতী যে একজন ডাইনি, এই বিষয়ে সে কিছুই জানত না। মালতীকে সে এক গ্রামে পেয়েছিল, সেখান থেকে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গভীর হয়ে ওঠে। সে মালতীকে সাথে নিয়ে নিজের শহরের বাড়িতে এসে ওঠে, কিন্তু বাড়ির কেউই তাকে মেনে নেয়নি। তখন বাড়ির পিছনের দিকে একটি ঘরে মালতীর থাকবার ব্যবস্থা করে দেওয়া হয়। মালতী যখন নিজের সম্মানের কথা ভেবে ওই লোকটাকে স্ত্রীর মর্যাদা দিতে বলে, তখনই ওই ব্যক্তির স্ত্রী ক্ষোভে ফেটে পড়ে সেই পোয়াতি মেয়েটিকে বাড়ি থেকে বার করে দিতে চায়। সকলের সামনে তার পেটে একটা লাথি মেরে বলে, ওই নোংরা রক্ত কোনো দিনও এই বাড়িতে স্থান পেতে পারে না। মালতী এতকাল চুপ করেছিল, সে নিজের স্বরূপ কোনোদিনও কাউকে দেখায়নি। স্বামী সোহাগী হয়ে বাকি জীবনটা সানন্দে কাটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু নিজের সম্মানের প্রতি আঘাতটা সে মেনে নিতে পারেনি। এর ফলে সে ওই ভয়ানকভাবে বদলা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কিন্তু এখানেই শেষ নয়। মালতীর আসল চেহারা সকলের সামনে চলে আসবার ফলে সকলে খুব ঘাবড়ে যায়। তারপরে ওই ঘরের মধ্যেই দড়ি দিয়ে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে পুয়াতি অবস্থাতেই জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হয় তাকে। ডাইনিকে এইভাবেই শেষ করতে হয় বলে আগুনে দগ্ধ করবার সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা। কিন্তু মালতীর আত্মা শান্তি পায় না। ডাইনিদের সঠিক নিয়মে মারা না হলে তাদের আত্মা মুক্তি পেতে পারে না। সেই থেকে মালতী ওখানেই রয়ে গিয়েছে। আর ও প্রেত লোকে নিয়ে গেছে তোর স্ত্রীকে, সেখানে নিয়ে গিয়ে তাকে আটকে রেখেছে। এবারে কি হবে? কি করব আমি? লতা আমাকে বারবার করে বাড়িতে যেতে নিষেধ করেছিল, কিন্তু আমি ওর কোনো কথাই শুনিনি সেই দিন। আপনি যে করেই হোক ওকে আমার কাছে ফিরিয়ে দিন, যে করেই হোক। এই কাজ এতটাও সহজ হবে না, কারণ মালতীর আত্মা এখন আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ওকে শেষ করতে হলে কাউকে না কাউকে শেষ হতেই হবে। সে একজনের প্রাণ না নিয়ে মুক্ত হবে না। আমি দেব প্রাণ। আমার প্রাণের বিনিময় হলেও আপনাকে আমার স্নেহলতার প্রাণ রক্ষা করতে হবে। আপনাকে আমার স্নেহলতার প্রাণ রক্ষা করতে হবে। আমি চেষ্টা করছি রে, আমাকে ওই বাড়িতে নিয়ে চল, ওখানেই এই ক্রিয়া করতে হবে। বেশ বেশ, চলুন চলুন। পল্লব সেই সাধককে নিয়ে ওই বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়িতে ঢুকেই তারা দেখল সারা বাড়িটা নিশ্চুপ, নিঝুম। সাধক বললেন, এখন বেশ রাত, মালতীর ঘরের দিকে এগোতে হবে আমাদের। একটি হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে দুজনেই ধীরে ধীরে বাড়ির পেছনের ওই ভগ্নপ্রায় অংশের দিকে এগিয়ে যেতে লাগলো। বেশ কয়েক পা এগোনোর সাথে সাথেই সেই ভীষণ কর্কশ কণ্ঠটা আবার শোনা গেল। তোরা এখানে কি করতে এসেছিস? নিজেদের প্রাণ বাঁচাতে চাস তো চলে যা এখান থেকে, চলে যা। কিছুই করতে পারবি না তুই, কিচ্ছু না। তোর শক্তি সীমিত। ঈশ্বরের শক্তির সামনে কোনো কালো শক্তি মাথা তুলে দাঁড়াতে পারে না, এ কথা মনে রাখিস। ওম হিম ক্লিম হুম পিশাচ নাশায়, হুম ক্লিম বে হুম হুম ক্লিম করটি নাশায়, ফট স্বাহা। সাথে সাথেই একটি ঘরের মধ্যে হঠাৎ করে আগুন জ্বলে উঠল। ওইখানেই মালতীর আত্মা এখনো কয়েদ হয়ে রয়েছে। ওটি সেই ঘর, ওদিকেই যেতে হবে আমাদের। চলো চলো, তাড়াতাড়ি চলো। এই বলে সেই সাধক পল্লবের সাথে সেই ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। পল্লবের চোখের সামনে কিছুই পড়ল না। সে দেখল একটা পুরনো পরিত্যক্ত ঘর, চুলকালি ময়লা ছাড়া সেখানে আর কিছুই ছিল না। কিন্তু সাধক
সবটা বুঝতে পারছিলেন। তিনি নিজের চোখের সামনে ডাইনির সেই চলন্ত শরীরটাকে দেখতে পেলেন, আর তার পাশেই ছিল স্নেহলতার দুর্বল শরীরটা। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ওই নিষ্পাপ মেয়েটাকে ছেড়ে দে। কি দোষ ওর? কি দোষ? কি ক্ষতি করেছে সে তোর? যেতে দে, যেতে দে ওকে। বিনিময়ে তুই যা চাস সেটাই নিয়ে যা। বিনিময়ে বিনিময়ে প্রাণ চাই, প্রাণ। টাটকা তাজা কলিজা চাই। বল বল বল, কে দেবে বল? কে দেবে আমাকে রক্ত? রক্তকে আমি মুক্ত হব, নাহলে যে আমার মুক্তি নেই রে। আমি কিছুতেই মুক্ত হতে পারছি না। হ্যাঁ হ্যাঁ দেব, নে, তবে আমার প্রাণ নে। আয়, আমার প্রাণের বিনিময়ে তুই ফেরত দিয়ে যা এর প্রাণ। সাথে সাথে একটা অট্টহাসির শব্দ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। এবারে আগুনের শিখাটা পল্লবেরও দৃষ্টিগোচর হলো। সে দেখল দাউ দাউ করে চলছে আগুন, আর কেউ যেন নিজের জ্বলন্ত দেহ নিয়ে দৌড়ে বেরিয়ে আসছে ওই আগুনের মধ্যে থেকে। সাধক পল্লবকে উদ্দেশ্য করে বললেন, ওই ছেলে, যা, মেয়েটা পাশে পড়ে রয়েছে, ওকে নিয়ে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। আর আপনি? আমার কথা তোকে ভাবতে হবে না। নিজের প্রাণের বিনিময়ে হলেও আমি তোদের সুখী দেখতে চাই। আমি চিরকাল মানুষের মঙ্গল সাধন করতে এসেছি। এখন কি করে তার খেলাপ করতে পারি বল? যেটা বললাম সেটা এক্ষুনি কর। তীব্র আগুনের শিখার দিকে ছুটে গেলেন সেই সাধক। সময় নষ্ট না করে এগিয়ে যেতে থাকে পল্লব। স্নেহলতা ধোঁয়ার মধ্যে আচ্ছন্ন অবস্থায় পড়েছিল। তাকে কোলে তুলে নিয়ে কোনো ক্রমে ঘরের বাইরে বেরিয়ে আসলো পল্লব, আর সঙ্গে সঙ্গেই আগুন গ্রাস করল গোটা জায়গাটাকে। সেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মধ্যেই পল্লব আবছা দেখতে পেল মালতী সাধকের আত্মাটিকে নিয়ে মিশে যাচ্ছে আগুনের সাথে। এইবার চিরকালের জন্য মুক্ত হলো সে। পুরা ঘরে শুধু পড়ে রইল ছাই। স্নেহলতার নিয়তি তাদের রক্ষা পেতে সাহায্য করায় সেই যাত্রায় তারা দুজনেই বেঁচে যায়। কিন্তু প্রাণের বিনিময়ে প্রাণ না গেলে অশুভ শক্তির ওপর জয় একেবারেই সম্ভব নয়। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। এরপরে আর কোনোদিনও পল্লব এবং স্নেহলতার জীবনে কোনো কালো ছায়ার প্রভাব পড়েনি। তারপর তারা সেই বাড়ি বিক্রি করে চিরকালের জন্য পাড়ি দেয় বিলেতে। শেষ হলো আমাদের আজকের গল্প, সঞ্চারী ভট্টাচার্যের কলমে পোড়া ডাইনির প্রতিশোধ। কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। পরবর্তী গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ফলো করতে পারেন ফেসবুক ও ইনস্টাগ্রামে। শুনতে থাকুন থ্রিলার ডেন। ভয় থাকুক গল্পে, চিত্ত হোক ভয় শূন্য।